প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব। চলো দেখি তোমাদের পঞ্চম অধ্যায় কি আছে এ ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব বিভিন্ন স্লাইডের মাধ্যমে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, দেখো আমরা কি দেখছি স্লাইডে। ভ্রাতৃত্বের বন্ধন, মা বাবার সাথে তার পুত্রের একটা বন্ধন, বিভিন্ন বন্ধনের কথা আসছে। ইটের একটা বন্ধন আসছে। তাহলে আমরা বিভিন্ন বন্ধন দেখতে পারছি। দেখো সোডিয়াম এবং ক্লোরিন কিভাবে ইলেকট্রন আদান প্রদান করে একটা যৌগ গঠন করছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। চলো দেখি আজকে রাসায়নিক বন্ধনে কি কি আছে। দেখো নিচের ছবিগুলো দেখো। ম্যাগনেসিয়াম পরমাণু, ম্যাগনেসিয়াম পরমাণু। দেখো তার আগে আমরা যোজ্যতা স্তর সম্পর্কে জানবো। কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলি। আমরা যোজ্যতা স্তর কাকে বলবো? কোন পরমাণু, ম্যাগনেসিয়াম একটা পরমাণু, এই ম্যাগনেসিয়াম পরমাণু সর্বস্তরে দুটো ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তর 2। তাহলে যোজ্য স্তর কাকে বলবো? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরকে আমরা যোজ্যতা স্তর বলবো। তাহলে নিশ্চয়ই তোমরা যোজ্যতা স্তর বুঝেছো, যেটা আমরা ম্যাগনেসিয়াম পরমাণুর মাধ্যমে দেখালাম। আমরা আরো দেখি যোজ্যতা স্তর কি। পটাশিয়াম, এই সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে এর যোজ্যতা স্তর 1। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আমরা আগেই দেখেছি ম্যাগনেসিয়াম সর্ববহিস্থ স্তরে দুটো ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের দেখতেছি সর্বস্থ স্তরে 3টে ইলেকট্রন আছে। তাহলে তাদের যোজ্যতা স্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং যেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখেছি। আমরা পূর্বের অধ্যায়ে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে বহিস্থ কক্ষপথ বা সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হিসাব করে আমরা বলতে পারবো যে তার যোজ্যতা স্তর কত। তাহলে বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলে, যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি। তাহলে ইলেকট্রন প্রদানের ক্ষেত্রে আমরা এখন যোজনী নির্ণয় করা শিখবো। আমরা জানি যে দেখো লিথিয়াম কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো। লিথিয়াম ধনাত্মক আয়ন হলো, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়ন হলো। তাহলে ইলেকট্রন প্রদানের ক্ষেত্রে লিথিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে লিথিয়ামের যোজনী 1, এবং ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিন যোজনী এখানে 1। ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে দেখো লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং যোজনী 1। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং যোজনী 1। যতগুলো ইলেকট্রন ত্যাগ করা হবে তার যোজনী তত, এবং যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তার যোজনী তত। আমরা জানি সাধারণত ধাতুর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং অদ্বৈত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে যোজনী আমরা কিভাবে নির্ণয় করব? যত ইলেকট্রন ত্যাগ করবে তার যোজনী তত হবে, যে মূল যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তার যোজনী তত হবে, এবং যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তার যোজনী তত হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখো ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 হলো, এবং ক্যালসিয়াম যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ডবল প্লাস হয়েছে, তাহলে যোজনী 2। কেন? দুটি ইলেকট্রন বর্জন করেছে। আচ্ছা, এবার আমরা বিজোড় সংখ্যক ইলেকট্রন, আমরা ধাতুর ক্ষেত্রে দেখলাম সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনটাকে, যেহেতু ক্যালসিয়াম একটা ধাতুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনটাকে তার যোজনী বলে। আমরা যোজনী সাধারণত ধাতুর ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনটাকে তার যোজনী বলে, আর অধাতুর ক্ষেত্রে সাধারণত বিজোড় সংখ্যক ইলেকট্রনটাকে কি বলে? বিজোড় সংখ্যক ইলেকট্রনটাকে যোজনী বলে।
তাহলে ধাতুর ক্ষেত্রে সর্ববিস্ত স্তর ইলেকট্রন এবং অধাতুর ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইলেকট্রনটাকে আমরা যোজনী বলবো। আমরা একটু আগে দেখেছি ধাতুরে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে তার যোজনী তত, এবং অধাতুরে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী তত। এবার ধাতুর সর্ববহিস্তরে এবার আমরা দেখব যে মূল ডেফিনিশন যোজনী কি, ধাতুর সর্ববহিস্তরে এর ইলেকট্রনটাকে ওই ধাতুর যোজনী বলবো, আর অধাতুর ক্ষেত্রে তার বিজোড় সংখ্যক ইলেকট্রনটাকে তার যোজনী বলবো। আমরা দেখছি হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রিক সুতরাং যোজ্যতা 1। আমরা ফসফরাসে দেখবো ফসফরাসের বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রন 3টা, দেখো 1টা 2টো 3টা। আমরা ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রন 3টা, 1 2 3। এর জন্য ফসফরাসের যোজনী 3। হ্যাঁ, উত্তেজিত অবস্থায় এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পরবর্তী ডি অরবিটালে প্রবেশ করছে, তাহলে ফসফরাসের যোজনী কত হচ্ছে? ফসফরাসের বিজোড় সংখ্যক ইলেকট্রন 1 2 3 4 5। অতএব ফসফরাসের যোজনী 5। তাহলে ফসফরাসের যোজনী 2 রকম হয়েছে, একটা হলো 3 হয়েছে, এখানে বিজোড় সংখ্যক ইলেকট্রন 3, আর ফসফরাস উত্তেজিত অবস্থায় তার বিজোড় সংখ্যক ইলেকট্রন 5 হয়েছে, তাহলে ফসফরাসের যোজনী 3 আর 5। তাহলে নিশ্চয়ই বুঝেছো যে অধাতুর ক্ষেত্রে তার বিজোড় সংখ্যক ইলেকট্রনটাকে তার যোজনী বলে। আমরা আরো কিছু উদাহরণ দেখবো। সালফার 16। দেখো সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার এখানে বিজোড় ইলেকট্রন 2টো, তাহলে সালফারের যোজনী 2। যেমন হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের যোজনী 2। উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি আমরা। তারপরও দেখি আচ্ছা, এখানে দেখো সালফারের বিজোড় ইলেকট্রন সংখ্যা 1 2 3 4, 4টা। তাহলে এখানে সালফারের যোজনী হবে 4। এখানে দেখো একটা উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি। সালফারের যোজনী 2 2 4। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তাহলে সালফারের যোজনী 2 2 4। আচ্ছা, এবার সালফারের উত্তেজিত অবস্থায় দেখো তার S2 থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে গেছে, S2 থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে গেছে, তাহলে সালফারের বিজোড় ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6। তাহলে সালফারের বিজোড় ইলেকট্রন সংখ্যা 6টি, তাহলে সালফারের যোজনী 6। তাহলে সালফারের আমরা 3টে যোজনী পেলাম, 2 4 6। আমরা যদি উদাহরণ দিতে চাই সালফার ট্রাইঅক্সাইড SO3, উদাহরণ সালফার ট্রাইঅক্সাইড। তাহলে সালফারের যোজনী আমরা 3টে পেলাম, 2 4 6। 2 কখন পাবো? যেমন হাইড্রোজেন সালফাইড সালফার যোজনী 2, সালফার ডাইঅক্সাইড সালফারের যোজনী 4, সালফার ট্রাইঅক্সাইড সালফারের যোজনী 6। আর যেটা আমরা বিভিন্ন অরবিটালের ইলেকট্রন বিন্যাস করে অরবিটালের মাধ্যমে দেখালাম যে সালফার যোজন 2 4 6। আচ্ছা, তাহলে যেটাকে টোটাল আমরা দেখাচ্ছি একবারে আমরা একটা স্লাইডের মাধ্যমে সালফারের যোজন 2 4 6 আমরা দেখালাম। আচ্ছা, এবার আমরা কার্বনের দেখি। কার্বনের এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। উদাহরণ কার্বন মনোক্সাইড। কার্বন যোজনী 2, অক্সিজেন যোজনী 2। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে কার্বনের উত্তেজিত অবস্থায় S2 থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে গেছে, তাহলে তোমার কার্বনের বিজোড় সংখ্যক ইলেকট্রন 1 2 3 4। উদাহরণ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী 4। তাহলে কার্বন, আমরা সালফার, ফসফরাসের যে বিভিন্ন যোজনের পরিবর্তনশীল যোজনী দেখায় সেগুলো আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা তাহলে বুঝতে পেরেছো ধাতুর ক্ষেত্রে সর্ববিস্তৃত ইলেকট্রন তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে তার বিজোড় সংখ্যক ইলেকট্রন তার যোজনী। বিজোড় সংখ্যক ইলেকট্রন তোমরা নিশ্চয়ই এই স্লাইডের মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, ফসফরাসের আমরা একটু দেখাই। ফসফরাসের বিজোড় সংখ্যক ইলেকট্রন
তারপর 1 2 3 উদাহরণ ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাস যোজনী 3, আর ফসফরাস উত্তেজিত অবস্থায় s2 থেকে একটা ইলেকট্রন d অরবিটালে চলে গেছে, তাহলে এখানে ফসফরাস যোজনী পাস হয়েছে, উদাহরণ ফসফরাস পেন্টাক্লোরাইড। আমরা ফসফরাসেরও যোজনী কত সেটা আমরা দেখালাম, ফসফরাসেরও পরিবর্তনশীল যোজনী দেখায়, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার বিভিন্ন যৌগের সংকেত লেখা শিখব। যৌগের সংকেত লেখার জন্য মৌলের প্রতীক ও যৌগমূলক সংকেত লিখতে হবে, মৌলের প্রতীক লিখতে হবে, যৌগমূলকের সংকেত লিখতে হবে, মৌল যৌগমূলকের যোজনী লিখতে হবে, ধনাত্মক ও ঋণাত্মক আয়নের ক্ষেত্রে যোজনীর সমষ্টি 0 হতে হবে, আর মৌল যৌগমূলক যোজনীর অনুপাত লিখতে হবে। তারপর অ্যামোনিয়াম আর সালফেট, আমরা জানি সালফেট একটা যৌগমূলক, তার যোজনী 2, এবং অ্যামোনিয়াম একটা যৌগমূলক, তার যোজনী 1। আমরা জানি যে যোজনীর ক্ষেত্রে সাধারণত সালফেটের যোজনীটা এখানে অ্যামোনিয়ামের কাছে যাবে, অ্যামোনিয়ামের যোজনীটা সালফেটের কাছে যাবে। তারপর অ্যামোনিয়াম সালফেট ডবল প্লাস, একটা প্লাস, অ্যামোনিয়ামের একযোজী, আর সালফেট হলো দ্বিযোজী। সালফুরিক অ্যাসিড দেখো, সালফেট হলো দ্বিযোজী আর হাইড্রোজেন হলো একযোজী। ফসফোনিয়াম হাইড্রোক্সাইডে ফসফোনিয়াম হলো একযোজী এবং হাইড্রোক্সাইড হলো একযোজী। আমরা যদি যে যোজনী লেখার সময় সালফেটের যোজনী অ্যামোনিয়ামের কাছে যাবে, অ্যামোনিয়ামের যোজনী সালফেটের কাছে যাবে, এবং সেই যোজনীর পরমাণুর সংখ্যাটাকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করি। বিয়োজিত অবস্থা অংশ উৎপন্ন অংশগুলো কি বলে? বিয়োজিত অবস্থা উৎপন্ন অংশগুলোকে আমাদের এখানে কি বলবো? যৌগমূলক বলবো বা মূলক বলবো। এখানে বিভিন্ন যৌগমূলক হয়েছে এবং ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নেরও সৃষ্টি হয়। বিয়োজিত অংশ উৎপন্ন অংশগুলো বিভিন্ন আয়নে রূপান্তরিত হয়, যার মধ্যে যৌগমূলকও থাকে, বিভিন্ন আয়ন থাকে, যেটা তোমরা যারা কয়েকটি মূলকে তোমরা নিশ্চয়ই নাম বলতে পারবা, তোমরা অবশ্যই কয়েকটি মূলকের নাম বলতে পারবে। আচ্ছা, আমরা কিছু সংকেত লিখি। দেখো, কপার 2+, যোজনী +2, দুটো ইলেকট্রন ত্যাগ করেছিল। সালফেট দেখো হলো -2, এদের যোজনীর অনুপাত 1:1, তাহলে তার যৌগের সংকেত হবে কপার সালফেট। কপারের যোজনী 2, সালফেটের যোজনী 2, তাহলে 2:2 যদি অনুপাত 1:1। আচ্ছা, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, যোজনী 1। ফসফেটের যোজনী আমরা জানি 3, তাহলে এদের যদি অনুপাত করি যোজনী অনুপাত হবে 3:1। অর্থাৎ কিভাবে আমরা এটা সংকেতটা লিখলাম? সোডিয়ামের যোজনী যাবে ফসফেটের কাছে, ফসফেটের যোজনী যাবে সোডিয়ামের কাছে, তাহলে Na3PO4। তাহলে নিশ্চয়ই তোমরা সংকেত লেখা বুঝতেছো। এবার আমরা অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো, যেটা মূল এই অধ্যায় আলোচনা। যখন 2 বা ততোধিক পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদানরত শেয়ারের মাধ্যমে যুক্ত নতুন যৌগ উৎপন্ন হওয়াকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। 2 বা ততোধিক পরমাণু কি করবে? নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করবে অথবা শেয়ারের মাধ্যমে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হবে, তখন সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। তোমরা জানো রাসায়নিক বন্ধন 2 রকম, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি? কোন মূলের শেষ শক্তি স্তর ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তারপর প্রতিটি পরমাণু লক্ষ্য থাকে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা। 1 থেকে 17 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলসমূহ বন্ধন গঠন করলে খুব সহজে 2 বা 8ম নিয়ম মেনে চলে। তৃতীয় বা পরবর্তী স্তরের মৌলসমূহ প্রয়োজন 2 বা এর 8ম নিয়ম মেনে চলে। 1 থেকে 17 সহজেই
2 এর অষ্টক নিয়ম মেনে চলে, আর তৃতীয় বা পরবর্তী স্তরে মনুষ্য প্রয়োজন অনুসারে 2 এর বা অষ্টক নিয়ম তারা মেনে চলে। এই কারণে রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আচ্ছা, আমরা দেখো বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস দেখাচ্ছি। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের দুটো দেখো, প্রত্যেকটা শেষে 8টি করে ইলেকট্রন আছে। তাহলে আমরা একটু আগে বলেছি মৌলগুলো তাদের সর্ববহিস্থ স্তরে 2 এর নিয়ম বা 8 এর নিয়ম পালন করতে চায়, কারণ 2 এর নিয়ম এবং 8 এর নিয়ম স্থিতিশীল, এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। এবার দেখো 2 এর নিয়ম আর অষ্টকের নিয়মটা আমরা দেখো। এই হাইড্রোজেনের সর্ববহিস্থরে একটা ইলেকট্রনে এরএসে একটা, এবং 2টা হাইড্রোজেন যদি এক জায়গায় মিলিত হয়ে ইলেকট্রন ভাগাভাগি করে নেয়, তাহলে 2টাই 2 এর নিয়ম পালন করে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এবার আমরা অষ্টকের একটা নিয়ম দেখবো। দেখো সোডিয়ামের সর্ববহিস্থরে একটা ইলেকট্রন আছে, ও যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সর্ববহিস্থর 8টা ইলেকট্রন, অর্থাৎ অষ্টক নিয়ম মেনে চলে। কেন 2 এর নিয়ম অষ্টক নিয়ম মেনে চলে আমি একটু আগে বলেছি। যে তোমার পরমাণুগুলো কি করে, যে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, তো শেয়ারের মাধ্যমে 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম মানতে চায়, কারণ 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়ম স্থিতিশীল। এই কারণে। আচ্ছা, এবার আমরা দেখবো ধাতব পরমাণু সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাস। যদি সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাসে যদি একটা, দুটো বা 3টি ইলেকট্রন থাকে, সেটাকে আমরা ধাতব পরমাণু বলবো। যেমন দেখো এই সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে সোডিয়ামের, এই জন্য এটা ধাতব পরমাণু। অধাতব পরমাণু সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাসে যদি সাধারণত 4টে, 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে, তারা সাধারণত অধাতব পরমাণু। এবার আমরা আলোচনা করব আয়নিক বন্ধন কি। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও আয়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। কারা আয়নিক বন্ধন গঠন করতে পারে? ধাতু আর অধাতু। ধাতুর ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হবে, আর অধাতুর ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে। এদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে সেটা হবে আয়নিক বন্ধন। চলো আমরা স্লাইডের মাধ্যমে দেখি আয়নিক বন্ধনটা কিভাবে করে। এই মৌল দেখো, এই মৌলের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সর্ববহিস্থ স্তরের অষ্টক নিয়ম মানবে, 8টা নিয়ম হবে। আর এই মৌলটার সর্ববহিস্থ স্তরে দেখো 2, 2, 4, 2, 6টা ইলেকট্রন আছে। এ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে তাও অষ্টক নিয়ম পালন করবে। এইভাবে এই মৌল ইলেকট্রন ত্যাগ করবে, এই মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং বি মৌল ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন তৈরি করবে। তারপর এ বিজোড় ধনাত্মক চার্জযুক্ত, আমরা জানি যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত কারা ক্যাটায়ন, সাধারণত ধাতুরা ক্যাটায়ন, কেননা এরা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতুরা অ্যানায়ন, সাধারণত তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন বিন্যাস দেখো, সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রনের চার্জ -10। আর যেহেতু প্রোটন কোনো চেঞ্জ হয় না, ইলেকট্রন ত্যাগ করলে প্রোটন কোনো চেঞ্জ হয় না, তাহলে 11টি প্রোটনের চার্জ +11, তাহলে মোট চার্জ +1। এবার আমরা ক্লোরিন দেখি। ক্লোরিনের 17টা প্রোটনের চার্জ +17, আর যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন হয় 17 আর 1 18, 18টা ইলেকট্রন চার্জ -18, মোট চার্জ -1। তাহলে এভাবে আমরা বুঝতে পারছি, যদি সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য +1 হয়েছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে বলেছে -1 হয়েছে। যদি ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ দুটো ইলেকট্রন ত্যাগ করবে তারা, এর জন্য তারা +2 হবে, আর অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে সেটা হবে -2 হবে। তাহলে নিশ্চয়ই তোমরা মোট চার্জ, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই বন্ধন গঠন করবে, আয়নিক বন্ধন তৈরি করবে। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে বন্ধনটা হয় সেই বন্ধনটা হলো আয়নিক বন্ধন। আচ্ছা, তারপর আমরা দেখি সোডিয়াম প্লাস, যেহেতু সোডিয়াম একটি ক্যাটায়ন, আমরা পূর্বে আলোচনা ক্লোরিন সোডিয়াম আয়ন একটি ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন একটি অ্যানায়ন।
এই দুটি বিপরীত আয়ন কাছাকাছি আসলে কি হবে, আয়নিক বন্ধন তৈরি হবে, আয়নিক বন্ধন সৃষ্টি হবে। সোডিয়াম ধাতব পদার্থ, এর ইলেকট্রন 2 আর 1, একটি ইলেকট্রন দান করে বলে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয়। যেটা আমরা দেখালাম এটা নিশ্চয়ই আমরা আগে ব্যাখ্যা করছি, আরো ডিটেলস তোমাদের দেখাচ্ছি। ক্লোরাইড একটি অধাতব পদার্থ, এর ইলেকট্রন 2 আর 7, এরা একটি ইলেকট্রন গ্রহণ করে, এটা গ্রহণ করে কি ক্লোরাইড আয়নে পরিণত হয়ে অ্যানায়ন হয়। তারপর যেটা আমরা দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ক্লোরিনের সর্বস্তরে 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করলো, অষ্টপূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। টোটাল বিক্রিয়াটার মধ্যে সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন তৈরি করলো। দেখো আরো বিভিন্ন বিক্রিয়ার মধ্যে দেখো সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের কাছে দিয়েছে, ক্লোরিন সেটা গ্রহণ করছে, সোডিয়াম পজিটিভ আয়ন হয়েছে, ক্লোরিন নেগেটিভ আয়ন, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধনের সৃষ্টি হয়েছে। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। ম্যাগনেসিয়াম ইলেকট্রন 2 আর 2, তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, তার সর্বস্তরে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ম্যাগনেসিয়াম +2 হবে। অক্সিজেনের সর্বস্তরে কয়টা ইলেকট্রন, 6টা, তাহলে ওর অষ্টক পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন কোথা থেকে নেবে, ম্যাগনেসিয়াম থেকে। ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করবে, অক্সিজেন দুটো করবে, তাহলে ম্যাগনেসিয়ামে সর্বোচ্চ 8 হবে, 8 10 নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অক্সিজেনও যদি দুটো গ্রহণ করে 8 10 নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এইভাবে ম্যাগনেসিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে আয়নিক বন্ধন তৈরি করে। দেখো যেটা আমরা মডেলের মাধ্যমে দেখাচ্ছি, ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ দুটো ইলেকট্রন ত্যাগ করলো, আর সেই দুটো ইলেকট্রন কে গ্রহণ করলো, অক্সিজেন গ্রহণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধনটা হয় সেটা হলো আয়নিক বন্ধন। নিশ্চয়ই তোমরা এই ডায়াগ্রামের সাহায্যে সুন্দরভাবে বুঝতে পেরেছো কিভাবে আয়নিক বন্ধন তৈরি করে। ধাতুর ইলেকট্রন ত্যাগ করবে, ওই ক্যাটায়ন হবে, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে। ক্যাটায়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা যৌগের মধ্যে আবদ্ধ হয়ে আয়নিক বন্ধন তৈরি করবে। আচ্ছা, দেখো আমরা সোডিয়াম ক্লোরাইডের দেখো সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, যেটা আমরা দেখাচ্ছিলাম। আবার একটু দেখো তোমরা যে সোডিয়াম কি করলো, তার সর্বোচ্চ একটা ইলেকট্রন দিয়ে দিল, অষ্টপূর্ণ করলো, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিষ্ঠ স্তরে অষ্টপূর্ণ করে এইভাবে সোডিয়াম ক্লোরাইড কি বন্ধন তৈরি করলো, আয়নিক বন্ধন তৈরি করলো। তাহলে আয়নিক বন্ধন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করবো সমযোজী বন্ধন। সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোন মৌল অপর কোন মৌলের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। সাধারণত সমযোজী বন্ধন কারা করে, অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা সমযোজী বন্ধন তৈরি করে। সমযোজী বন্ধন অধাতু মৌলের মধ্যে গঠিত হয়, যেমন কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি সমযোজী বন্ধন তৈরি করে। একে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত অধাতু মৌল সমযোজী বন্ধন তৈরি করে। দেখো ক্লোরিন, একটা ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে 7টা ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন। আর একটা ক্লোরিন পরমাণু তার সর্বোচ্চ 7টা আছে, তারও একটা দরকার। তাহলে এরা যদি একটা শেয়ার করলে প্রথম ক্লোরিন পরমাণু অষ্টক পূর্ণ করবে, দ্বিতীয় ক্লোরিন অষ্টক পূর্ণ, এইভাবে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হলো সমযোজী বন্ধন। তারপর এটা আমরা সমযোজী বন্ধনটা আমার চিত্রে দেখালাম। তাহলে নিশ্চয়ই তোমরা সমযোজী বন্ধন বুঝতে পারছো। অধাতু ইলেকট্রনের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি করে সেটা হলো সমযোজী বন্ধন। দেখো ক্লোরিন, দুটো ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দুটো ক্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করছে। দুটো অক্সিজেন পরমাণু ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন করছে। কার্বনের সর্ববহিষ্ঠ স্তরে 4টে ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করার জন্য আরো 4টে ইলেকট্রন প্রয়োজন। 4টে প্রেরণ করতে হবে, 4টে হাইড্রোজেন থেকে 4টে শেয়ার করবে। আর হাইড্রোজেন নিজের আছে একটা, কার্বন থেকে শেয়ার করবে। হাইড্রোজেন কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, হিলিয়ামের। আর কার্বন কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, নিয়নের। তাহলে এইভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একটি কার্বন ও 4টি হাইড্রোজেন পরমাণু শেয়ারিং মধ্যে বন্ধন গঠন করছে, অতএব এটা হলো সমযোজী বন্ধন। দেখো হাইড্রোজেনের একটা সর্বোচ্চ একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেন সর্বোচ্চ একটা আছে, এরা যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে H2 গঠন করছে, তবে ইলেকট্রন শেয়ার মাধ্যমে হাইড্রোজেন অণু সৃষ্টি করেছে। তারপর অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তর কয়টা ইলেকট্রন আছে, 6টা।
ওর অষ্টক পূর্ণ করার জন্য কয়টা দরকার? দুটো প্রয়োজন। তাহলে প্রথম অক্সিজেন পরমাণু পরবর্তী অক্সিজেন পরমাণু দুটো শেয়ার করে অষ্টক পূর্ণ করলো। দ্বিতীয় অক্সিজেন পরমাণুর আছে 6টা, প্রথম অক্সিজেন পরমাণু থেকে দুটো ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করলো। তাহলে এইভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে অক্সিজেন অণু সৃষ্টি করলো। হ্যাঁ, পানির সর্ববহিস্থ স্তরে দেখো পানির অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা আছে। এর অষ্টক পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন প্রয়োজন? দুটো কিন্তু দুটো হাইড্রোজেন থেকে দুটো শেয়ার হলো। তাহলে অক্সিজেনের অষ্টক পূর্ণ করে গেল, আর প্রত্যেক হাইড্রোজেন পরমাণু নিজের আছে একটা, আর অক্সিজেন থেকে একটা শেয়ার করলো। তাহলে সে 2 এর নিয়ম পালন করলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো মৌলগুলোর কাজগুলো নিষ্ক্রিয় গেলে ইলেকট্রন বিন্যাস অর্জন করা, এই 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম মানা। সাধারণত 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অষ্টক নিয়ম 2 নিয়ম মেনে চলে, এবং এর পরবর্তী মৌলগুলো তো কোনো কোনো সময় অষ্টক নিয়ম 2 এর নিয়ম মেনে চলে। আর কেন 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম মেনে চলে আমরা আগেই বলেছি। নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ স্তরে সাধারণত দুটো ইলেকট্রন বা 8টা ইলেকট্রন থাকে, যেটাকে আমরা 2 এর নিয়ম অষ্টক নিয়ম মেনে চলি, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। আচ্ছা, সমযোজী বন্ধন আমরা তাহলে বিভিন্ন সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া দেখলাম। নিচে চিত্র বিপ্লব পর্যবেক্ষণ করো। হাইড্রোজেনের সর্বস্থ 1টা আছে, ক্লোরিনের সর্বস্থ 7টা আছে। তাহলে দেখো হাইড্রোজেন ক্লোরাইড কি বন্ধন তৈরি করছে? এটা সমযোজী বন্ধন তৈরি করে। হাইড্রোজেন নিজের আছে একটা, ক্লোরিন একটা শেয়ার করলো। হাইড্রোজেন 2 এর নিয়ম পালন করলো, ক্লোরিন নিজের আছে সর্ববহিস্থ 7টা, হাইড্রোজেন একটা শেয়ার করলো, অষ্টক পূর্ণ করলো। বিক্রিয়ায় ইলেকট্রন কি হয়েছে? শেয়ার হয়েছে। তাহলে এটা কোন বন্ধন? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা সমযোজী বন্ধন। আচ্ছা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ দেখো, অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 6টা আছে, দুটো ইলেকট্রন শেয়ার করবে। এই অক্সিজেনের সর্বস্থ 6টা আছে, দুটো ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এর দুটো ইলেকট্রন ও দুটো ইলেকট্রন, এর একটা একক বন্ধন, এর একটা একক বন্ধন। আমরা জানি দুটো মৌলের দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়। তাহলে এখানে কয়টা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। এই অক্সিজেনের দুটো ইলেকট্রন, প্রথম অক্সিজেনের দুটো ইলেকট্রন, দ্বিতীয় অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন, 2 2 4টা। তাহলে এর একটা একক বন্ধন হলো, এর একটা। তাহলে এইভাবে দ্বিবন্ধন সৃষ্টি হয়, যেটা আমরা উপরে দেখাচ্ছি। তারপর এই যে এই দুটো ইলেকট্রন একটা বন্ধন হলো, এই দুটো ইলেকট্রন একটা বন্ধন হলো, যেটা নিচে বোঝাচ্ছে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড, এই কার্বনের সর্ববহিস্থ স্তরে কয়টা আছে? 4টা। এর অষ্টক পূরণ করার জন্য কয়টা প্রয়োজন? আরো 4টে ইলেকট্রন শেয়ার করা দরকার। 4টে ইলেকট্রন কোথা থেকে শেয়ার করবে? দুটো অক্সিজেন পরমাণু থেকে দুটো করে 4টা করবে। তাহলে দেখো এই কার্বনের দেখো 4টা আছে, এই যে দুটো আর এই যে দুটো, 4টা। এখান থেকে দুটো অক্সিজেন শেয়ার করো। তাহলে অক্সিজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হবে, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হবে। তাহলে এই দুটো মিলে আর একটা বন্ধন, তাহলে কি হলো? দ্বিবন্ধন হলো, দ্বিবন্ধন হলো। তাহলে নিশ্চয়ই তোমরা দ্বিবন্ধন বুঝতেছো। এবার আমরা ত্রিবন্ধন দেখি। নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন? তোমাদের দেখো নাইট্রোজেনের দেখো আমরা জানি নাইট্রোজেন সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস 8 5 5। তার অষ্টক পূর্ণ করার জন্য তাদের দেখো আরো 3টে ইলেকট্রন প্রয়োজন। নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে, এদের অষ্টক পূর্ণ প্রয়োজন, 3টে ইলেকট্রন প্রয়োজন। এই নাইট্রোজেন ওই নাইট্রোজেন থেকে 3টে শেয়ার করবে। প্রথম নাইট্রোজেন পরবর্তী নাইট্রোজেন থেকে 3টে শেয়ার করবে, এবং দ্বিতীয় নাইট্রোজেন প্রথম নাইট্রোজেন থেকে 3টে শেয়ার করবে। তাহলে এইভাবে অষ্টক পূর্ণ করবে। যেহেতু এর 3টা শেয়ার করতেছে, এর 3টে শেয়ার করতেছে, তাহলে দেখো 3টে বন্ধন তৈরি হচ্ছে। যেহেতু 6টা ইলেকট্রনে 3টে বন্ধন তৈরি হচ্ছে, তাহলে তোমরা দ্বিযোজী বা ত্রিযোজী কেন পাইস, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ যেমন সোডিয়াম ক্লোরাইড, এর গলাতে বেশি তাপমাত্রা প্রয়োজন হবে এবং বাষ্পীভূত করতেও বেশি তাপমাত্রা প্রয়োজন হবে। এই জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। এই যে দেখো, আয়নিক যৌগকে যদি গলাতে প্রচুর তাপের প্রয়োজন হয় এবং যদি বাষ্পীভূত করতে প্রচুর তাপের প্রয়োজন। আয়নিক যৌগ গ্লাস গঠন করে। দেখো আয়নিক যৌগের গ্লাসের একটা দেওয়া হয়েছে, চিত্র দেওয়া হয়েছে। তারপর দেখি
আয়নিক যৌগ সব পানিতে দ্রবীভূত। আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আয়নিক যৌগ যদি দ্রবীভূত অবস্থায় কি করবে? তড়িৎ পরিবহন করে। আয়নিক যৌগ চাপ প্রয়োগে ভেঙে যায়। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা আয়নিক যৌগের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। সাধারণত এরা নিম্ন গলনাঙ্ক স্ফুটন বিশিষ্ট হয়। আমরা দেখলাম আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটন বিশিষ্ট হয়, আর এরা সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ওরা পানিতে দ্রবীভূত হয়, আয়নিক যৌগের সময় পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগের সময় এরা সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। আর আয়নিক যৌগ পানিতে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগের সময় এরা বিদ্যুৎ পরিবহন করে না। দেখো মিথেন অণুর একটা আমরা দেখতেছি কার্বনের সর্বোচ্চ 4টি ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন শেয়ার করে কার্বনের সর্বোচ্চ 8 পূর্ণ হয়েছে এবং হাইড্রোজেন এর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে 2 এর নিয়ম পালন করছে, যেটা আমরা আগেই বলেছি মিথেন অণুর গঠন। আচ্ছা, এখানে দেখবো মিথেনে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা বন্ধন জোড় হচ্ছে? দেখো 4টা, 1 2 3 4। মিথেনে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 4টি, কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন নেই। আমরা বলবো যে মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে বা বন্ধন জোড় ইলেকট্রন যদি কোনো মৌলের সর্ববহিস্থ স্তরে, কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরে যদি কোনো ইলেকট্রন বন্ধন গঠন করে, তাহলে সেটা হবে কারোর সাথে যদি অন্য মৌলের পরমাণুর সাথে যদি বন্ধন গঠন করে সেটা হলো বন্ধনজোড় ইলেকট্রন। আর যদি কোনো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ না করে কোনো জোড়, সেটা হলো মুক্ত জোড় ইলেকট্রন। নিশ্চয়ই তোমরা বন্ধনজোড় ইলেকট্রন বলছো। দেখো কার্বনের 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের সাথে শেয়ার করছে, তাহলে কি কোনো মুক্ত নাই, এই জন্য মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এক এক জোড়া, দেখো এক এক জোড়া বন্ধন জোড় হয়েছে এক একটা, তাহলে 4 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তাহলে তোমরা বন্ধন জোড় ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পানির অণুতে পোলারিটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে, তার অষ্টক পূর্ণ করার জন্য 2টো ইলেকট্রন প্রয়োজন। 2টো হাইড্রোজেন থেকে 2টো ইলেকট্রন কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তাহলে তোমরা দেখো অক্সিজেনের নিউক্লিয়াসে আমরা কয়টা জানি? 8টা প্রোটন এবং 8টা নিউট্রন আছে। আর এই হাইড্রোজেনের একটা শুধু প্রোটন আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন আছে, কোনো নিউট্রন নাই। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করবে, না অক্সিজেনের নিউক্লিয়াস শেয়ারকৃত ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করবে? নিশ্চয়ই অক্সিজেনের নিউক্লিয়াসটা শেয়ারকৃত ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করবে, কারণ অক্সিজেনের নিউক্লিয়াসে বেশি প্রোটন এবং নিউট্রন আছে। 8টি প্রোটন এবং 8টি নিউট্রন আছে, কিন্তু হাইড্রোজেনে মাত্র একটা প্রোটন আছে, তাও নিউট্রন নেই। তাই এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করবে বিধায় অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর জন্য পানিকে পোলার সমযোজী যৌগ বলে। আমরা জানি পানিটা সমযোজী যৌগ, কিন্তু কেন পোলার সমযোজী যৌগ? কেন এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। যদিও এটা সমযোজী যৌগ, তারপরে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হচ্ছে কেন? অক্সিজেন নিউক্লিয়াস শেয়ারকৃত ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ করে বিধায় অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। হাইড্রোজেন নিউক্লিয়াস কম আকর্ষণ করে বিধায় হাইড্রোজেন ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তাহলে দেখো ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, আমরা বলছি হাইড্রোজেনের আংশিক ধনাত্মক প্রান্ত আর অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এভাবে পানির অণুতে পোলারিটি আছে। তাহলে যে সমস্ত সমযোজী যৌগে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, সেই সমস্ত সমযোজী যৌগকে আমরা পোলারিটি সমযোজী যৌগ বলবো। নিশ্চয়ই তোমরা পোলারিটি সমযোজী যৌগ বলতেছ, বুঝতে পারছো। তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছো। আমরা এই অনেক কিছু আলোচনা করেছি, যে আমরা যোজ্যতা স্তর, যোজনী এবং বিজোড় সংখ্যক ইলেকট্রন, তারপরে অষ্টকের নিয়ম, 2 এর নিয়ম, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং পোলারিটি নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো।
আগামী ক্লাসে দেখা হবে।